ইনার জুতো ছিঁড়ে যাওয়ায় তিনি জুতো ঠিক করছেন, আর আমি এদিকে ঘাস কাটতে মানে এই জিগে গাছটাকে কাটতে গিয়ে ভাবছি কীভাবে কাটা যায়, কারণ এই মোটা মোটা ডাল। তারপরে আমি লেগে পড়লাম একটা দাউ নিয়ে এবং দেখছি আর ভাবছি আস্তে আস্তে সেটাকে কাটতে শুরু করেছি। মাঝে মাঝে পিঁপড়া পা চুলকাচ্ছে, সেই কারণে আস্তে আস্তে করে আমি কাটলাম। কাটতে কাটতে দেখছি আর ভাবছি যে কীভাবে কাটলে আমার পসিবল হবে, কীভাবে কাটলে আমার কাজটা ইজিলি স্মুথ হয়ে কাজটাকে করে আমি বেরিয়ে যেতে পারবো। এভাবে আস্তে আস্তে করে আমি গাছগুলো কাটছি, কারণ একটা আম গাছের মধ্যে একটা জিগে গাছ রাখা হয়েছিল, সেখান থেকেই একটা ডাল থেকে মিনিমাম অনেকগুলো গাছ বেরিয়েছিল। তো আমি আস্তে আস্তে সেই জিগা গাছগুলো কাটছি, কারণ আম গাছটাকে বাঁচানোর জন্য। নাহলে আম গাছটা আর বড়ো হবে না, জিগা গাছটাকেই ও খেয়ে ফেলবে, মানে পরবর্তী সময় আর বড় হতে দেবে না। তাই একটা কথা আছে না যে দিন থাকতে সব কিছু দেখো, তো আমি সেটা আগেই করছিলাম। যেহেতু আম গাছটা আমাদের মালদা জেলার একটা গর্ব, এখানে আরও আম গাছ আছে, সেখানে আমটা আমাদের নিতে হবে, গাছটাকে বাঁচাতে হবে, সে কারণেই আর কি জোর তাকে করা। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি একটা ডাল কেটে আরেকটা ডাল কাটছি, কারণ না কাটলে হবে না। তারপরে ডালগুলো কেটে নিয়ে চলে গেলাম, নিয়ে গিয়ে এই ঘেরার পাশে যেখানে মানুষজন আর কি ভেঙে দিয়েছে বা গরু ছাগল ঢুকতে পারে, সেখানে খুঁড়ে টুড়ে সেখানে লাগিয়ে দিলাম। এই ছাগল চলেছে দেখতে পাচ্ছ, সেখান থেকে সব কিছু ইজি করা তো ইজি না। আবার গাছটাকে কাটতে চলে এলাম, কারণ একটা ডাল তখন কাটা হয়েছিল আর বাকি ডাল কাটা হয়েছিল না। তো আস্তে আস্তে সব ডালগুলো কাটতে কাটতে সব কেটে ফেললাম, শুধু আম গাছটা রেখে দিয়ে, কারণ আমাদের আম গাছটাকেই রাখাটা মেন গুরুত্বপূর্ণ। কারণ জিয়া গাছগুলো আমরা চেয়েছিলাম যে চারিদিকে দিয়ে লাগালে একটা বেড়ার কাজ করবে, সেই কারণে। এই জিগা গাছগুলো দেখতে মানে পাতলা হলেও কিন্তু শক্ত অনেকটা ছিল, যেখানে আমি এক সাইডে কেটে ওটাকে আবার এক পাশে ভর না দিলে বা প্রেশার বা ফোর্স অ্যাপ্লাই না করলে সেটাকে ভেঙে পড়বার সম্ভাবনা ছিল না। সেই কারণে আমি সবগুলোকে আস্তে আস্তে কেটে নিয়ে পরে ভেবেছিলাম যে ফোর্স দেবো, যে এভাবে ফোর্স দেওয়াতে গাছগুলো ভেঙে পড়ে গেল, তাতে আমার কাজ করা পুরো ইজিলি হয়ে গেল। কারণ একটা গাছে যদি গোটাটাই আমি কাটতে লাগি আমার অনেকটা সময় লাগবে, আর যেহেতু গাছগুলো খুব মোটা না হলেও একটা পরিমাণ মতো মোটা হয়েছিল, তো সেগুলোকে পরে আমরা লাগিয়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে গাছটাকে আমরা কাটছিলাম, কারণ জিগা গাছ যত ভালো তত খারাপ, কারণ বর্ষার দিনে সেখানে তোমার ওই এঁচা বা শুয়োপোকা, যেটা প্রজাপতি আর কি পূর্ণ প্রজাপতি যেখান থেকে সৃষ্টি হয় বা তৈরি হয়, সেটাই হচ্ছে শুয়োপোকা তৈরি হয় এই জিগা গাছে প্রচণ্ড পরিমাণে। কারণ আমার বাড়িতে এক সাইডে লাগানো আছে, সেখানে দেখি যে আমরা শুয়োপোকা প্রচণ্ড বাসা বাঁধে এবং গায়ে পড়ে সেখানে চুলকায়। তারপরে সেখানে চুন ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু দিয়ে সেটাকে কন্ট্রোলে আনতে হয়। তো আমরা চাইছি না সেখানে ভিতরে কোনো জিগা গাছ লাগাতে, যা থাকবে সব সাইডে। তারপরে এনাকে দেখাই দিলাম যে এখানে গর্ত করতে হবে, এখানে গর্ত করে জিগা গাছগুলোকে পুঁতে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে। তো তিনি গর্ত করে আমাকে ডাকলেন এবং দেখালেন, আমি দেখলাম যে হ্যাঁ তিনি গর্ত করেছেন কয়েকটা। তো সেখানে আমি দেখলাম যে কতটা দূরত্ব হয়েছে। তারপরে আমি ওকে আবার দেখিয়ে দিলাম যে আরও এখানে কয়েকটা গর্ত করতে হবে, নাহলে থামা মুশকিল হয়ে যাবে, যেহেতু ছাগলের উৎপাত প্রচণ্ড বেড়ে গেছে। এবং তারপরে একটা মোটা গাছ আমার বাবা আসলো, বাবা এসে সেই আরেকটা আম গাছের গোড়া একটা মোটা গাছ হয়েছিলো, সেটা কাটতে শুরু করলো। কেননা এই গাছটা প্রচণ্ডই মোটা, এটা আমরা পরে বাড়িতে নিয়ে এসেছিলাম। সেটা আমাদের গরুর ঘরে মানে একটা বাতা বলছি ওই বাঁশ হিসেবে কাজ করার জন্য। কারণ এই জিগা গাছগুলো লাগালে গরুর ঘরের যে বাঘগুলো পচে যাওয়ার ভয় সেগুলো থাকে না। তারপরে সেটাকে ঘাড়ে করে নিয়ে আসা, এই দেখতে পাচ্ছি সেখানে প্রচণ্ড রোদ পড়েছে এবং সেটা বেশ ভালোই ভারী ছিল। আর যেহেতু আমরা ডালগুলো সব কাটতে পারিনি, বিকজ অনেক টাইমের পুরো অভাব ছিল, সে কারণে কাজটা আমাদের চালিয়ে যেতে হচ্ছিলো। রোদ তো থাকবে, রোদ না থাকলে কাজ করে যেমন মজা পাওয়া যাবে না, রোদ থাকলে সেরকম কাজ করেও একটা ভালো পজিশন পাওয়া যায়। এই যে মোটা গাছটা কাটা হলো সেটারই দেখতে পাচ্ছ দুটো ভাগ করা হচ্ছে, কারণ না এই গাছটা এতটাই মোটা হয়ে গেছে যে একটা মানুষের পক্ষে সেটাকে কেটে নিয়ে আসা অসম্ভব। তারপরে যেখানে যে ভদ্রলোকটি যে ফুটো করেছেন, মানে
গর্ত করেছেন। তারপরে সেখানে আমরা জিকা গাছগুলোকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে সেখানে মাটি দিয়ে শিলিয়ে দিলাম। কেননা মাটি দিয়ে শিলিয়ে না দিলে সেই গাছটা হতে অনেক সময় লাগবে এবং গাছটা নাও হতে পারে। সেই কারণেই আগে একটা পরিমাণ মতো গর্ত করা হয়েছিল যে এতটা পরিমাণ দিলে ভালো হবে। তারপরে সেখানে মাটি টাটি দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। দেখো গাছটা লাগানো, তারপর আমি যে শাবল নিয়ে গিয়ে সে মাটি দেওয়ার পরে সেখানে গুঁজে দিচ্ছি, বিকজ নাহলে গাছটাকে শক্ত হয়ে দাঁড়াবে না। এই জিগা গাছ এমন একটা গাছ যে গাছটাই ধরো তুমি পুঁতে দিলে এবং সেখানে দেখা গেলো হালকা জল পেলো বা কিছু পেলো, সেই গাছটা কেউ নড়ানড়ি করালো না, তাহলে কিন্তু এই যে গাছটা লেগে যাবে। যে গাছটা লেগে গেলে যেমন একটা বেড়ার কাজ করবে, তেমন একটা গাছেরও কাজ করবে। তো সেই কারণে বেশি কৃষকরা এই জিগা গাছকে প্রেফার বেশি করেন। আর এই জিগা গাছগুলো অনেক কাজেও লাগে যেমন, কিন্তু জিগা গাছের একটা খারাপ দিক হলো সেটা যে বর্ষার দিনে প্রচুর পরিমাণে ওই শুয়োপোকা হবে, যেটা থেকে প্রজাপতি আর কি জন্ম নেবে। এই একটাই সব থেকে ব্যাড দিক। বা তারপরে ধরো বর্ষার দিনে যেমন ওই ছাগল বা অন্যান্য পশুর যেগুলো খাওয়ার, এই জিগা গাছের পাতাও কিন্তু অনেক সময় খাওয়ানো যায়। দেখো এই গাছগুলো যেমন আমি আগের বছর লাগিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে এবং জিগা গাছগুলো বেরিয়েছে, মোটামুটি হয়েছে। সেগুলো এখন খুব একটা বড় হয়নি, তবে অন্যান্য গাছের তুলনায় বড় হয়েছে, যেহেতু আমাদের এখানে গোবর সার দিয়ে আমরা এখানে সব ঘাসগুলো লাগাই। যাই হোক, এই ঘাসগুলো তুলে আমরা আবার নেপিয়ার লাগাবো, রেড নেপিয়ার। আর এই যে নেটটা যে আমি এদিক ওদিক করছি, এটা হচ্ছে এখানে কেউ একটা কেটে দিয়েছে, তো সেখানে বাড়ি থেকে নেট নিয়ে এসে সেটাকে লাগাতে হচ্ছে। ಹೌದಾ ಸ್ವಲ್ಪ ಕಟ್ಟು এটা অক্সিজেনও দেবে, তো সে কারণে আমার এটা লাগানো। আস্তে আস্তে করিডোরে নিয়ে করছি, যেহেতু কমপ্লিট হচ্ছে না, কারণ এই জিগা গাছটা লাগাতে রোদের মধ্যে অবস্থা খুব টাইটই হয়ে যাবে, কারণ সবারই হয়ে যাবে, কারণ যেমন গরম তেমন। তারপরে ফাইনালি গাছটা লাগানো হয়ে গেল, এই দেখে নাও। তারপরে আমি এগুলো দেখে নিলাম কটা বাজে, বাড়ির দিকে। এই যে পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ রেড নেপিয়ার, এগুলো কেটে কেটে আমরা এই জায়গাটাতে লাগাবো পুরোটাই, তো সেটা আমরা দেখাবো।